স্কেল, হ্যাঁ দেখো আমরা এর আগে আমি বলছিলাম একটা ইকুয়েশন ধরো, আমি একটা ইকুয়েশন লিখলাম y = a প্লাস bx, a প্লাস কি শব্দ করতেছে দেখো তো, a প্লাস bx। তাহলে এখানে যদি বা এরকম করে লিখতে পারি যে এর মান যদি আমি ধরে দিলাম 5 প্লাস b এর মান দিয়ে দিলাম ধরো 13x, তাহলে এখানে x এর একটা ভ্যালু বসালে কি y এর বিভিন্ন মান পাওয়া যাবে না? x এর মান যদি ধরো সে x = 1 অথবা 3 অথবা 6 অথবা 7, এরকম যদি আমরা x এর বিভিন্ন মান বসাই তাহলে কি হবে, y এর বিভিন্ন মান পাই। x এর যে কয়টা মান পাবো y এর সেই কয়টা মান পাবো। এই যে একটা ইকুয়েশন তৈরি হলো, এই যে আমরা যে ইকুয়েশনটার কথা চিন্তা বলতেছি, ঠিক আছে, এই ইকুয়েশনটাকে বলছি হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে বলছি আমরা রিগ্রেশন। সাধারণত এটা একটা লিনিয়ার ইকুয়েশন বলা হয়। এই লিনিয়ার ইকুয়েশন কখন রিগ্রেশন ইকুয়েশন হবে, যখন আমরা তার কিছু শর্ত বা আদার্স কি বলে কন্ডিশন গুলো যখন মেইনটেইন করবে তখন সেটাকে আমরা রিগ্রেশন ইকুয়েশন বলবো। এই রিগ্রেশন ইকুয়েশনের এটাকে আমরা বলি হচ্ছে ইন্টারসেপ্ট, এটাকে বলি আমরা কি ইন্টারসেপ্ট, আর এই বিটাকে বলি আমরা হচ্ছে স্লোপ। এই বিটাকে আমরা স্লোপ বলি। সাধারণত আমরা গ্রাফে এর আগে যত ইন্টারমিডিয়েটে দেখেছি এরকম একটা গ্রাফ আছে, যখন আমরা এই ধরনের একটা রেখা থাকে তাহলে এর ইন্টারসেপ্টটা কোথায় থাকে, ইন্টারসেপ্ট থাকে এই জায়গা থেকে। আর স্লোপটা কিভাবে আমরা চিনতে পারি, যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হয়েছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি করেছে, ঠিক আছে, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি করেছে সেটাকে আমরা বলি স্লোপ। এই স্লোপের মানটা হচ্ছে বি। রিগ্রেশনের ভাষায় এই বিটাকে বলা হচ্ছে, এই এ এবং বি কে রিগ্রেশনের ভাষায় বলা হচ্ছে রিগ্রেশন কোএফিশিয়েন্ট। এ এবং বি কে রিগ্রেশনের ভাষায় কি বলা হয়, রিগ্রেশন কোএফিশিয়েন্ট। এগুলো হচ্ছে না, বুঝি নাই। আচ্ছা এইবার দেখো আমাদের কি বলে রিগ্রেশনের যে ইউজ কি কি আছে, রিগ্রেশনের ইউজ গুলো কি কি আছে বলছে, the regression technique is primarily used to estimate the relationship that exists on the average between the dependent and independent variable। অর্থাৎ এখানে y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই দুইটা ভেরিয়েবলের মধ্যে যে রিলেশনশিপটা এক্সিস্ট করে সেটা কিভাবে এস্টিমেট করে, অন অ্যান এভারেজ ভ্যালুকে এস্টিমেট করে। আবার আরেকটাই বলতেছে ডিটারমাইন দ্য ইফেক্ট of each of the explanatory variable on the dependent variable, controlling the effects of all the other explanatory variables. Determine the effect of each explanatory, এখানে explanatory variable বলতে explanatory variable বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটাকে কি যে ভেরিয়েবল দ্বারা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে এক্সপ্লেইন করা যায়। ভেরিয়েবল দ্বারা কি করা যায়, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, যেমন x এর মান যদি 10 হয় তাহলে অবশ্যই y এর একটা কি মান পাওয়া যাবে, তাহলে x এর মান 10 হলে y এর একটা মান পাবে, তো y টাকে আমি কিভাবে পাচ্ছি, x এর উপর ডিপেন্ড করে পাচ্ছি। আবার আরেকটা ইউজ বলছে প্রেডিক্ট দ্য ভ্যালু অফ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফর এ গিভেন ভ্যালু অফ দ্য এক্সপোনেন্ট ভেরিয়েবল। প্রেডিক্ট দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা কোন ভেরিয়েবলটা ডিপেন্ড করে প্রেডিক্ট করি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা প্রেডিক্ট করি, তার উপর বেসিস করে সেটা হচ্ছে এক্সপোনেন্ট ভেরিয়েবল। যেমন ধরো তোমাদের 10 বছরের একটা ডেটা আছে তোমাদের কাছে, যে হাজী দানেশের যে এগ্রিকালচারাল ফিল্ড গুলো যেগুলো ইউজ করা হয় সেগুলো ধরো বিভিন্ন ধান চাষ করছে বা বিভিন্ন তোমার হচ্ছে সবজি চাষ করছে বা এক্সপেরিমেন্টালি যে কাজগুলো করা হচ্ছে সেই কাজগুলোর মধ্যে আমাদের লাস্ট 10 ইয়ার্স আমাদের কি আছে রেকর্ড আছে। ধরো 1 শতক জমিতে বা 1 একর জমিতে আমার বিভিন্ন লাস্ট 10 ইয়ার্স এর প্রতি বছর সামথিং একটা মন 15 মন বা 20 মন বা 25 মন করে ধান আমার উৎপাদিত হচ্ছে, ঠিক আছে, শতক হয়তো দেখা গেছে 1 মন বা 1 মনের কাছাকাছি ধান উৎপাদিত হচ্ছে। এটা আমরা কি বলে লাস্ট 10 ইয়ার্সে বিভিন্ন কখনো 1 মন শতকে 1 মন হয়েছে, কখনো শতকে ধরো 2 মন হয়েছে, কখনো শতকে মনের কাছাকাছি হয়েছে, এইভাবে লাস্ট 10 ইয়ার্সের আমার কি একটা ইনফরমেশন। এখন আমার ধারণা করতে হবে তাহলে আগামী বছর ওই জমিতে যদি ওই রকমই টেম্পারেচার, ওই রকমই ইরিগেশন, ওই রকমই যদি সবকিছু ঠিক থাকে
আগামী বছর আসলে কি পরিমাণ ধান শতকে উৎপাদিত হতে পারে। এই যে আমি কি বলছি কিসের উপরে, যেহেতু লাস্ট ইয়ার গুলোতে অন অ্যান অ্যাভারেজলি ওই 100 থেকে এক মন ধান উৎপাদিত, তো আমরা এক্সপেক্ট করতেই পারি আগামী বছরও ওই 100 থেকে 1 মন ধান কি হবে উৎপাদিত হবে। তার মানে কি এই যে প্রেডিকশনটা কার উপর প্রেডিকশন করবে না, আমরা পূর্বের ডেটাগুলোর উপর বেসিস করে ভবিষ্যৎ একটা প্রেডিকশন করলাম, সেটা কি বলছেন হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। A regression that explain the linear change of dependent variable based on changes of one independent variable. এখানে আবারো বলছি যে x, এখানে আমরা যে এটা কি বলে কিছুক্ষণ আগে যে এটা দেখাইলাম তোমার হচ্ছে এই যে ইকুয়েশনটা দেখালাম যে y is equal to 5 plus 13, y is equal to 5 plus 13x। এখন এখানে y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এই x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এই x এর উপর 1 ইউনিট চেঞ্জ হলে y টা কি হচ্ছে ঠিক এই b এর সমান পরিমাণ চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা একটু বলছে যে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কার উপর ডিপেন্ড করে চেঞ্জ, কার উপর বেসিস করে চেঞ্জ হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর বেসিস করে চেঞ্জ হচ্ছে। A regression that explain that linear changes of dependent variable based on changes of one independent variable। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক বা একাধিক থাকতে পারে, আমরা এখানে করব একটা, যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা থাকবে তখন সেটাকে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন ভেরিয়েবল, যেখানে বলছে দেখো a called one independent variable is called a simple linear regression. For example, the weight of cows can be predicted by using measurements of heartbeat এর উপর ডিপেন্ড করে আমরা কি বলে একটা গরুর ওয়েটটা কি রকম হবে সেটা মেইনটেইন করতে। The aim is determined to linear function that will explain changes in weight as heartbeat changes. Heartbeat যদি চেঞ্জ হয় তাহলে কি হবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়েটটাও কি হবে চেঞ্জ হবে। Heartbeat is independent variable and weight is the dependent variable. To estimate the function, it is necessary to choose a sample of cows to measure the heartbeat and weight of each cow. In other words, pairs of measurement of dependent variable y, independent variable are needed, x are needed. অর্থাৎ যদি আমি y এর কোন ভেরিয়েবলের মানটা মেজারমেন্ট করতে চাই, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানটা মেজারমেন্ট করতে, তাহলে অবশ্যই আমাকে x এর ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা লাগবে। এখানে বলছি রিগ্রেশন ইকুয়েশনটা কি, an equation that expresses the linear relationship between two variables। দুইটা ভেরিয়েবলের মধ্যে যদি লিনিয়ার রিলেশনশিপ ইকুয়েশন আকারে গঠিত হয় সেই ইকুয়েশনকে বলা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন। আর রিগ্রেশন লাইন কি বলতেছে, এ লাইন ফিটেড টু সেট অফ ডাটা পয়েন্টস টু এস্টিমেট দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। এ লাইন ফিটেড টু সেট অফ ডাটা পয়েন্টস টু এস্টিমেট দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস। অর্থাৎ দুইটা x এবং y এর কিছু পেয়ার অবজারভেশনকে বেসিস করে আমরা যখন রিগ্রেশন ইকুয়েশনকে ফিট করি, অর্থাৎ একটা কমন রিগ্রেশন লাইন বের করি, সেই লাইনটাকে বলতেছি হচ্ছে রিগ্রেশন লাইন। From the scatter diagram, if the curve is straight, it is called the line of regression. আমরা এর আগে গত দিনে রিগ্রেশন লাইনের একটা কি দেখেছি, গত দিনে রিগ্রেশন লাইনের একটা স্ক্যাটার ডায়াগ্রাম দেখেছিলাম, গতদিন একটা এরকম একটা স্ক্যাটার ডায়াগ্রাম দিয়েছিলাম, তোমরা হয়তোবা বইতে দেখতে যে এরকম স্ক্যাটার ডায়াগ্রাম, এই যে স্ক্যাটার ডায়াগ্রাম যদি এরকম হয়, এরকম একটা স্ট্রেট লাইনের মতো হয়, তাহলে এটাকে আমরা বলবো রিগ্রেশন লাইন। অর্থাৎ যদি এটা স্ট্রেট লাইন হয় তাহলে, কারণ এইটা কি হবে, এই বিন্দুগুলো যখন আমি কি করে দিব, যোগ করে দিব, এই বিন্দুগুলো যখন আমি যোগ করে দিব তখন এটা কিসের মতো হবে, এই বিন্দুগুলো যখন আমি কি করব এটার থেকে যোগ করে দিব তখন এটা কিসের মতো হবে, এটা স্ট্রেট লাইনের মতো। এইটাকে বলা হচ্ছে, এই স্ট্রেট লাইনের মতো হলে সেটাকে বলছি আমরা রিগ্রেশন ইকুয়েশন। এই স্ট্রেট লাইনকে হলে আমরা কি বলছি, সেটাকে রিগ্রেশন ইকুয়েশনের কথা বলছি। এখন দেখো রিগ্রেশন ইকুয়েশনটা আসলে কিভাবে লিখবো, বলছে let us suppose that x, y be a random sample from a bivariate distribution. Y is dependent variable and x is independent variable. Let us regression line of y on x, শব্দটা ভালো করে খেয়াল করে দেখো, বলছে y on x।
যদি কি বলছে y the is dependent variable, x is the independent variable, y যদি dependent variable হয়, x যদি independent variable হয়, তাহলে বলছে y on x, এটা এরকম হতে পারে। সেক্ষেত্রে কি হবে ইকুয়েশনটা, yi is equal to a plus bxi, where I is equal to 1 to 10, yi is the independent variable, xi is the dependent variable, a is the intercept of the regression line, and b is the slope of the regression line. অর্থাৎ এখানে প্রত্যেকটাই ব্যাখ্যা করে এক্সপ্লেনেশন, y ডিপেন্ডেন্ট, a ইন্টারসেপ্ট, b স্লোপ, x ইন্ডিপেন্ডেন্ট। দিস ইজ কল্ড রিগ্রেশন। যদি এই y টা ডিপেন্ডেন্ট হয় সেক্ষেত্রে বলবো y on x, আর যদি y টা ইন্ডিপেন্ডেন্ট হয়, y কি বলছে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এরকম যদি হয়, এরকম যদি হয় যে x টাই হচ্ছে ডিপেন্ডেন্ট, x টাই কি x টাই যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এরকম হবে x is equal to a plus by, x is equal to কি a plus by, তখন এইটাকে আমরা বলবো x on y, এটাকে বলবো x on y, কারণ x টা কার উপর নির্ভরশীল, y এর উপর নির্ভরশীল। এক্ষেত্রে x হবে ডিপেন্ডেন্ট, y হবে ইন্ডিপেন্ডেন্ট। আর যদি আমরা এটা এভাবে লিখি যে y on x, তাহলে ইকুয়েশনটা কি হবে, y is equal to a plus bx, তখন y টা হবে হচ্ছে ডিপেন্ডেন্ট, x টা হবে ইন্ডিপেন্ডেন্ট, দুইটা ভাইস ভার্সা। এইভাবে আমরা একটু খেয়াল করে দেখব যে আমরা ভেরিয়েবলটা কোরিলেশনের ক্ষেত্রে জিনিসটা যেটা ছিল x ইন্ডিপেন্ডেন্ট নাকি y ইন্ডিপেন্ডেন্ট, সেটা কোনো ম্যাটার ছিল না, কারণ আমরা ওখানে একটা পড়েছিলাম যে কোরিলেশন কোএফিশিয়েন্ট ইজ সিমেট্রিক, অর্থাৎ সিমেট্রিক বলতে এরকম বললে এরকম একটা অপশন দিয়েছে r of x y is equals to r of y x, এই দুটো কি ইকুয়েশন সমান ছিল। বাট এখানে রিগ্রেশন কোএফিশিয়েন্টের ক্ষেত্রে b of x y is not equal to b of y x, এটা কিন্তু নট ইকুয়াল হবে। r of x y যেটা পাইছি b of x y কিন্তু b of y x কিন্তু সেম হবে না, এটা এরকম একরকম হবে। এটা সিমেট্রিক, রিগ্রেশন কোএফিশিয়েন্ট কোরিলেশন কোএফিশিয়েন্ট সিমেট্রিক, বাট রিগ্রেশন কোএফিশিয়েন্ট সিমেট্রিক না, ঠিক আছে। এইজন্য রিগ্রেশনের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, অর্থাৎ তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা ডিপেন্ডেন্ট এটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ক্লোজলি আইডেন্টিফাই করে দেখাতে হবে। যদি যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেইটা আমরা এই ডান পাশে দেব, আর যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা দেব, ঠিক আছে। এইভাবে আমরা ইকুয়েশন গুলো সেটআপ করব। তো এরপর দেখি সিম্পল রিগ্রেশন মডেল কাকে বলতেছি। সিম্পল রিগ্রেশন মডেল কাকে বলতেছি, বলছি the simple linear regression model is given below, yi is equal to a plus bxi plus ei, অর্থাৎ এইটা একটা র্যান্ডম এরর টার্ম যখন ইকুয়েশনের সাথে যুক্ত হবে তখন সেটাকে লিনিয়ার সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল বলবো। সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল বলবো, অর্থাৎ যে রিগ্রেশন ইকুয়েশনের সাথে যদি একটা কি হয়ে যায় মডেল যুক্ত হয়, এরর র্যান্ডম টার্ম যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা মডেল বলবো। এখানে আবার একই ভাবে বলছে y is the dependent variable, x is the independent variable, a is the intercept of regression, b is the slope of the regression line, and ei is the random error component. The assumption of linear regression analysis করতে গেলে assumption গুলো কি করতে হবে, that to properly apply linear regression several assumptions are necessary. For each value of x there is a group of y values, অর্থাৎ প্রত্যেকটা x এর ভ্যালুর জন্য আলাদা আলাদা কি হবে এক একটা y এর ভ্যালু পাবো। The y values are follows the normal distribution, এই y ভ্যালুটা অবশ্যই নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। নরমাল ডিস্ট্রিবিউশন ফলো মিন্স, যেটা বলতে চাচ্ছি নরমাল ডিস্ট্রিবিউশন ফলো মিন্স
নরমাল ডিস্ট্রিবিউশন ফলো মিন্স আমি যেটা বলতে চাচ্ছি গ্রাফটা যদি y এর যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো যদি আমি এইরকম একটা গ্রাফে ড্র করি সেটা দেখতে এইরকম একটা বেল শেপের মতো, এটাকে আমরা বলছি হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন। এই বেল শেপের মতো অর্থাৎ এই y এর এক্সিসে যে প্রবাবিলিটি মানগুলো বসাবো সেই মানগুলো অবশ্যই আমাকে বসানো করে এরকম একটা কার্ভের মতো, অর্থাৎ একটা পর্যায়ে ছোট ছিল, ছোট থেকে আস্তে 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 একটা বড় পর্যায়ে যাবে, আবার ওই একই সেম পজিশনে আস্তে আস্তে কমতে থাকবে। এরকম সিচুয়েশনকে বলছি আমরা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন। The means of this normal distribution lie on the regression line. এই নরমাল ডিস্ট্রিবিউশন মিনটা কোথায় ফলো করবে, কার উপর করবে? রিগ্রেশন লাইনের উপর করবে। যেমন রিগ্রেশন লাইনের উপর করবে বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে আমি যে একটা রিগ্রেশন লাইন এর আগে দেখালাম যে কিভাবে এরকম এই আমরা যে ফোঁটাগুলো বসাচ্ছি এরকম বিভিন্ন ফোঁটাগুলো দিচ্ছি, এর মাঝখান দিয়ে যদি আমি একটা সরলরেখা কল্পনা করি এইটা হবে আমার রিগ্রেশন লাইন, এবং এই মিন ভ্যালুটা সবসময় এই লাইনের উপরে করবে, যেটাকে বলছি হচ্ছে the mean value lie between the regression line on the standard deviation বলছে the standard deviation of this normal distribution are all the same. The standard deviation of this normal distribution অর্থাৎ এক্ষেত্রে যতগুলো নরমাল ডিস্ট্রিবিউশন আমি তৈরি করব এই সেই নরমাল ডিস্ট্রিবিউশনগুলো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ s এর মানটা s এর মানটা সেম হবে। and the best estimate we have of this common standard deviation is standard error of the estimator, অর্থাৎ এইগুলোর মধ্যে সবচেয়ে যেটা বেস্ট এস্টিমেটর হবে সেটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড error estimate. The y values are statistically independent. This means that in selecting a sample a particular x does not depend on any other value of x. অর্থাৎ এখানে x এর যে বিভিন্ন ভ্যালুগুলো আমরা ইউজ করছি সেই ভ্যালুগুলো একটা আরেকটার সাথে কি থাকবে না, ডিপেন্ড করবে না। যদি একটা আরেকটার উপর ডিপেন্ড না করে তাহলে আমরা স্ট্যাটিস্টিক্যালি y এর ভ্যালুগুলোকে কি বলবো, ইন্ডিপেন্ডেন্ট বলবো। এরপর আছে প্রপার্টিজ অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট। কি কি প্রপার্টিজ? যেমন কোরিলেশনের কিছু প্রপার্টিজ করছি, এখানে রিগ্রেশনের কিছু প্রপার্টিজ আছে। রিগ্রেশন কোএফিসিয়েন্ট আর ইন্ডিপেন্ডেন্ট অন চেঞ্জেস অফ অরিজিন বাট নট অফ স্কেল। রিগ্রেশন কোএফিসিয়েন্টটা ইন্ডিপেন্ডেন্ট আর উপর অরিজিনের উপর বাট স্কেলের উপর ডিপেন্ডেন্ট নয়। যেমন কোরিলেশনের রিগ্রেশনের ক্ষেত্রে আমরা কি করেছি যে ইন্ডিপেন্ডেন্ট অফ স্কেল এন্ড অরিজিন, অর্থাৎ আর অফ এক্স ওয়াই যেরকম মান হবে আমি এক্স এর মান এবং ওয়াই এর মানকে যদি ট্রান্সফর্ম করে এক্স কে ট্রান্সফর্ম করে ইউ তে এবং ওয়াই কে ট্রান্সফর্ম করে ভি তে বার করি তাহলে আর অফ ইউ ভি এর মানটাও কি হবে, সেম হবে। ইফ one correlation coefficient is the geometric mean of equation coefficient, that means r is equal to the correlation coefficient is equal to root over b of xy plus b of yx, এই দুইটার গুণফলের সমান কে রুট করলে তার মান পাওয়া যায়, correlation regression মানটা পাওয়া যাবে। if one of regression coefficient is greater than unity, অর্থাৎ একটা regression coefficient এর মান যদি 1 এর থেকে বড় হয় the other must be less than unity, অন্যটা অবশ্যই 1 এর থেকে কি হবে, ছোট হবে। that means b of yx byx is less than equals to 1 divided by b of xy is less than equals to the arithmetic mean of regression coefficient is greater than the correlation coefficient, that means some b of xy plus b of yx divided by 2 is equal to greater than equals to 1. This is the properties of regression coefficient. The least square regression line, least square regression line কে আমরা কি সাধারণত capital Y is equal to alpha plus beta x, that means এটা হচ্ছে population regression line। কারণ আমরা এর আগে দেখেছি স্যাম্পল মিন আর পপুলেশনের মিন কয়টা আছে, দুইটা আছে, একটা কি আছে স্যাম্পল মিন আছে আর একটা কি আছে পপুলেশন মিন। যেমন স্যাম্পল মিন কে আমরা কি দ্বারা ডিফাইন করতাম, স্যাম্পল মিন কে আমরা ডিফাইন করতাম x বার দ্বারা, আর পপুলেশন মিন কে আমরা ডিফাইন করতাম মিউ দ্বারা। আমাদের এই যখন মেজার্স অফ সেন্ট্রাল করেছি তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে, x বার হচ্ছে স্যাম্পল মিন আর এই মিউ হচ্ছে পপুলেশন মিন। সিমিলারলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন আমরা স্যাম্পলের ক্ষেত্রে ইউজ করতাম তাহলে আমি s স্কয়ার, আর যখন আমরা পপুলেশনের ক্ষেত্রে ইউজ করছি তখন কি বলছি সিগমা স্কয়ার। সো পপুলেশন মিন আর বলা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর হচ্ছে পপুলেশন মিন, স্যাম্পল মিন আর হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ভেরিয়েন্স। বেসিক্যালি স্যাম্পল কখন আর পপুলেশন কখন আবারও মনে করে দিচ্ছি যে স্যাম্পল যখন আমরা টোটাল সেট অফ অবজারভেশন মধ্যে থেকে যখন একটা সাব স্যাম্পল নিয়ে কাজ করব, সাব অংশ নিয়ে কাজ করব, সেটার উপর যখন তখন সেগুলোকে বলতে স্যাম্পল, আর যখন ওভারঅল সকলের উপর নিয়ে কাজ করব স্টাডি এর প্রত্যেকটা এলিমেন্ট যখন যুক্ত হবে তখন সেটাকে আমরা বলছি পপুলেশন।
এস্টিমেশন কিভাবে আমরা এই ইকুয়েশনটাকে এস্টিমেশন করি? বলছে দ্য estimate the regression coefficient y on x, that is bxy, y on x, সরি এটা bxy হবে না, byx হবে, এটার মতো হবে, এটা একটু কারেকশন করে দিতে হবে, এইটা bxy হবে না, হবে হচ্ছে byx, এটার মতো। y on x, y on x, y on x means হচ্ছে y বিয়োগ yx, so this is equal to sum of xy minus sum of x into sum of y divided by n divided sum of x square minus sum of x whole square divided by, এইটা অলমোস্ট আমরা কোরিলেশন রিগ্রেশনে যে ফর্মুলাগুলো করেছি, যে টার্মগুলো ছিল, ওই টার্মগুলোই এখানে এসে ইউজ হয়েছে, ঠিক আছে। দ্যাট ইজ উপরেরটা sp of xy, দ্যাট ইজ সাম অফ প্রোডাক্ট xy, অর্থাৎ দুইটা x এবং y এর মানগুলো প্রথমে কি করছি, গুণ করছি, যেখানে sp xy, আর ssx সাম স্কয়ার অফ x, দ্যাট মিন্স শুধুমাত্র x এর ভ্যালুগুলোকে আমরা এখানে ইউজ করি, x is sum of x square, দ্যাট ইজ x এর ভ্যালুকে স্কয়ার করেছি, এজন্য ssx of x। সংক্ষিপ্তভাবে এটাকে spxy কে আমরা sxy লিখি, আর ssx কে sx লিখি। সিমিলারলি ssy কে s of y লিখতে হবে, and a is equal to y bar minus bx bar, অর্থাৎ এখানে দুইটা রিগ্রেশন কোএফিশিয়েন্ট, একটা হচ্ছে b আর একটা হচ্ছে a। কি কারণে দুইটা এস্টিমেটের? কারণ রিগ্রেশন ইকুয়েশনে দেখেন, আমরা রিগ্রেশন ইকুয়েশনে কি কি মান দিছি, y is equal to কি a plus bx, y is equal to কি a plus bx। তাহলে আমরা যদি a এর মান জানি আর b এর মান যদি এস্টিমেট করতে পারি, তাহলে y এর x এর ভ্যালুর উপর ডিপেন্ড করে y এর মানটা পেয়ে যাব। যেমন কিছুক্ষণ আগে আমি এখানে একটা ইকুয়েশন যেটা দেখালাম, যে কি এর আগে যেটা দেখালাম, যে x y is equal to 5 plus 13x, এই b এর মানটাই হচ্ছে 13 আর a এর মানটা হচ্ছে 5, অর্থাৎ এই দুটো আমরা এস্টিমেট করি, যে ডাটাগুলো দেওয়া থাকে তার উপর বেসিস করে আমরা এই মানগুলো এস্টিমেট করি। আমরা দেখি আরেকটু কি আগায় যায়, কিভাবে মানগুলো আমরা এস্টিমেট করি, এই b এর মানগুলো কিভাবে বের করি, এর মানগুলো কি, এই যে b এর মান বের করি হচ্ছে এই ফর্মুলার সাহায্যে, আমরা b এর মান ইউজ করি, b এর মান বের করি এই ফর্মুলার সাহায্যে, আর এই এর মান বের করি হচ্ছে এই ফর্মুলার সাহায্যে। a is equal to কি, a is equal to y bar minus bx bar, আর b is equal to, ঠিক আছে, b is equal to, অর্থাৎ এই মানগুলোর সাহায্যে আমরা এই এইগুলো বের করি, ঠিক আছে। তারপরে কি বলছে, ইন্টারপ্রিটেশন, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যে ইন্টারপ্রিটেশন কিভাবে আমরা এটাকে ইন্টারপ্রিটেশন করব, after b মানে the interpretation of the slope of regression line means that on an average amount of changes in dependent variable y for one unit change in independent variable x, interpretation of the intercept of regression line means that the amount of dependent variable for independent variable is 0, that means আমি এটা আরেকটু ক্লিয়ারলি তোমাদেরকে যদি বলতে চাই, তাহলে আমি একটু আরেকটু ক্লিয়ার এক্সাম্পল দিয়ে বুঝাই। এটা হচ্ছে কি, এই যে আমরা কি লিখলাম এখানে, a is equal to কি লিখলাম, a is equal to 5 বসাইছি, আর b is equal to কি বসাইছি, b is equal to বসাইছি কিন্তু 13। ইন্টারপ্রিটেশন হচ্ছে b, এই যে b এর মানটাকে, b এর মান যে 13, এটা কিভাবে ইন্টারপ্রেট হবে, এটা ইন্টারপ্রেট হবে যে x এর ভ্যালু যদি 1 ইউনিট চেঞ্জ হয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি 1 ইউনিট চেঞ্জ হয়, তাহলে b কত পরিমাণ চেঞ্জ হবে, এই 13 পরিমাণ অংশ চেঞ্জ হবে, অর্থাৎ ওই রিগ্রেশন কোএফিশিয়েন্টের সমপরিমাণ অংশ কি হবে, চেঞ্জ হবে। আবার এর মান যে 5, সেটা y এর সাথে কিভাবে ইফেক্টেড, যদি x এর ভ্যালু 0 হয় তাহলে কি হবে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান যদি 0 হয়, তাহলে y যে পরিমাণ চেঞ্জ হবে সেই পরিমাণ চেঞ্জ হচ্ছে a, সেটা তারপর সমান হবে a এর সমান, অর্থাৎ ইন্টারসেপ্টের সমান হবে। আবারও খেয়াল করে দেখো, যদি x এর মান 0 ধরে, তাহলে y is equal to 5, এই 5 কার সমান, a এর সমান, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 0 পরিমাণ চেঞ্জ হলে y যতটুকু চেঞ্জ হয় বা যতটুকু পরিমাণ পাওয়া যায়, যে অ্যামাউন্টটা অন এভারেজ পাওয়া যায়, সেই অ্যামাউন্টটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেপ্ট। আর x এর মান যদি 1 ইউনিট চেঞ্জ হয়, তাহলে y যতটুকু চেঞ্জ হয় সেই চেঞ্জের পরিমাণটুকু হয় হচ্ছে b, অর্থাৎ 1 হলে 13 পরিমাণ, 2 হলে 26, 3 হলে 39, 4 হলে 54,
এইভাবে 52 এইভাবে কি বলে 1 ইউনিট চেঞ্জ হলে y কত পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটাকে বলতেছে ইন্টারপ্রিটেশন অফ রিগ্রেশন কোএফিশিয়েন্ট b। এই ইন্টারস্লোপ একটা হচ্ছে স্লোপ আর একটা হচ্ছে ইন্টারসেপ্ট, এই দুইভাবে আমরা এক্সপ্লেনেশন করি। এরপর আছে কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন। কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন দ্যাট ইজ r স্কয়ার। আমরা এর আগে r ইজ ইকুয়াল টু কোরিলেশন কোএফিশিয়েন্ট বের করেছি। সো কোরিলেশন কোএফিশিয়েন্টের মানকে স্কয়ার করলেই কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশনের মানও আমরা পেয়ে যাব। সো ওইভাবেই বলতে পারি, অথবা আমার আসলে কোরিলেশন রিগ্রেশনের মান জানা নাই, তাহলে আমি SSR ডিভাইডেড বাই SST এই সূত্রের ফর্মুলার সাহায্যে r স্কয়ারের মান পেতে। SSR টা কি? SSR is equal to b into অর্থাৎ রিগ্রেশন কোএফিশিয়েন্ট sum of x y is equal to this, আর SST is equal to sum of y square minus sum of y square। অর্থাৎ এই দুইটা ফর্মুলার সাহায্যে আমরা সরাসরি r স্কয়ারের মান পেতে। যদি কোরিলেশনের মান জানা থাকে তাহলে সরাসরি স্কয়ার করলেই কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশনের মান পাবো, আর যদি কোরিলেশনের মান জানা না থাকে তাহলে আমরা এই ফর্মুলার সাহায্যে বের করব। এখন প্রশ্ন হচ্ছে স্যার এই r স্কয়ারের মান আসলে বের করে লাভ কি? r স্কয়ারের মানটা বের করে লাভ কি? বলছে r স্কয়ার is usually measured as percent, measured as কি percent, and r স্কয়ার ভ্যালু 90%। ধরে নিলাম আমরা r স্কয়ারের ভ্যালু কত 90, means that 90% of the total variation in dependent variable is explained by the independent variable। অর্থাৎ r স্কয়ারের মান যদি 90% হয় তাহলে কি হবে? আমি এর আগে বলছিলাম যে কত কিভাবে কতটুকু ইফেক্ট, সেই কস্টটা কি, ইফেক্টিভ কতটুকু, সেটা আমরা মেজার করি হচ্ছে এই r স্কয়ারের মাধ্যমে। অর্থাৎ r স্কয়ারের মান যদি 90% হয়, অর্থাৎ পার্সেন্টেজে প্রকাশ করলে 90% হয়ে যায়, তাহলে বুঝবো যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা 90% এক্সপ্লেইন হয়, বাকি 10%টা আনএক্সপ্লেইনড অবস্থায় থাকে। অর্থাৎ দেখো তুমি একটা এরকম হলে একটা জমিতে ধরো প্রতি বছরে 10 মণ ধান উৎপাদিত হয়। এখন 10 মণ ধান উৎপাদিত হয়, সেটা কি হচ্ছে দেখতেছে ইরিগেশন যদি খুব ভালো হয় তাহলে মোটামুটি এরকম ধরবে। এখন আসলে কি শুধুমাত্র ইরিগেশনের কারণেই প্রতি বছর 10 মণ ধান উৎপাদিত হচ্ছে এরকম কিছু? ইরিগেশন ছাড়াও অন্য কোনো কিছুর উপর কি হতে পারে, ডিপেন্ড করতে পারে। তাহলে এখানে বলতেছে যে শুধুমাত্র যদি আমি ইরিগেশনকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ধরি, ইরিগেশন আবার এখানে আসলো কোথা থেকে? আমি একটা एग्जांपल দিচ্ছি, ইরিগেশনের কথা বলছি যে একটা ধান উৎপাদন করতে কি করতে হবে? জমিতে যদি ধান উৎপাদন করো তাহলে কি করতে হবে? অবশ্যই ইরিগেশন দিতে হবে। ইরিগেশন দিতে হবে, সেখানে কি হতে হবে? তোমার হলো পানি দিতে হবে, তারপরে পরিষ্কার করতে হবে। তার মানে এইগুলো কি ধান উৎপাদনের সাথে এই ভেরিয়েবলগুলো কি ডিপেন্ড রিলেটেড কিনা? এইগুলো কেন ইরিগেশনে আসবে আমি বুঝলাম না তো। এগুলো কেন ইরিগেশনে আসবে মানে বুঝলাম না। মানে আমি জাস্ট একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইরিগেশন হিসেবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে ইরিগেশন হিসেবে চিন্তা করছি, আর প্রোডাকশনটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে চিন্তা করছি। প্রোডাকশনটাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে চিন্তা করছি, আর ইরিগেশনটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চিন্তা করছি। কারণ প্রোডাকশনটা কার উপর নির্ভরশীল? ইরিগেশনের উপর নির্ভরশীল। ইরিগেশন যদি ভালো হয় প্রোডাকশন ভালো হবে, ইরিগেশন যদি খারাপ হয় প্রোডাকশন খারাপ হবে। এটা তো স্বাভাবিক নাকি? জাস্ট আমি একটা एग्जांपल হিসেবে ইউজ করেছি। তো এই r স্কয়ারের মান দ্বারা আমরা বলবে, যেমন ধরি আমি আরেকবার r স্কয়ারকে আরেকটু এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি। এইভাবে ধরো যে r is equals to আমার বের হলো 0.85, that is the correlation coefficient, right? আমরা এর আগে দেখেছি correlation coefficient এর মান যে আমরা r দ্বারা ডিপেন্ড করি, r is equal to 0.85, that means it is strong relative না weak relationship নাকি moderate, এটা কি পজিটিভ না নেগেটিভ? কেউ কি বলতে হবে? এটা পজিটিভ স্ট্রং, পজিটিভলি স্ট্রং। স্ট্রং এটা শুধু আমরা বুঝতে পারছি যে পজিটিভলি স্ট্রং, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপটি স্ট্রং। এখন আমরা বুঝতে পারতেছি না এই স্ট্রং হওয়ার কারণ কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটুকু কতটুকু এই স্ট্রং হওয়ার কারণ হিসেবে কাজ করছে। এখন এখান থেকে যদি আমি r স্কয়ারের মান বের করি তাহলে r স্কয়ার ইজ ইকুয়াল টু কি 0.85, এটা হোল স্কয়ার করলেই আমি যেটা পাবো সেটা হচ্ছে r স্কয়ারের মান। ঠিক আছে, তাহলে 0.85 হোল স্কয়ার কে কোন করলে কত আসে? এটাকে গুণ করলে কত আসে? r স্কয়ারের মানটা এখানে কত আসে? কেউ যদি ক্যালকুলেটর একটু সাথে থাকে একটু
মোবাইলে ক্যালকুলেটর বা Sir, 0.7225. 0.7225 দ্যাট মিন্স কি আর স্কয়ারের মান হচ্ছে 72%, অর্থাৎ এখানে যদি আমি পার্সেন্টেজ ইউজ করি তাহলে 72.25% আকারে কি করতে পারি, লিখতে পারি। তাই লিখতে পারি না? জি স্যার। তার মানে কি এখানে আমি এক্সপ্লেইন করতে পারি আর স্কয়ার মান 72%, দ্যাট মিন্স কি যে ইনডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সপ্লেইন করতে পারতেছে 72% কার দ্বারা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা। অর্থাৎ এখানে x যদি y যদি কি হয় i প্লাস 7x হয়, তাহলে এই x টা y কে কতটুকু ডিপেন্ড এক্সপ্লেইন করতে পারতেছে, সেটা হচ্ছে 72% ডিফাইন এক্সপ্লেইন করতে পারছে। আর বাদ বাকি 28% কি করতে পারতেছে না, এক্সপ্লেইন করতে পারছে না। ওই 28% আসলে কোন কারণে প্রোডাকশনটা বৃদ্ধি পেয়েছে সেটা সে এক্সপ্লেইন করতে পারছে না। যেমন ধরো তুমি একটা জমিতে যদি কোনো একটা ফসল বীজ বপন করে দাও, সেখানে তুমি কোনো পরিচর্যাই করলে না, এমনি ফেলে রাখলে, তাহলে কি প্রোডাকশন হবে কিনা, ওই বীজটার থেকে ফলাফল পাওয়া যাবে কিনা কিছুদিন পরে? স্যার যাবে খুব কম। যাবে কিন্তু কম, যাবে কিন্তু কম। এই যে পরিমাণটা পাওয়া গেল আসলে কোথা থেকে আসবে এটা কিন্তু কোনোভাবে এক্সপ্লেইন করতে পারছো না। যখনই আমি ওখানে কি করতেছি, পানি দিচ্ছি, নিড়ানি দিচ্ছি বা টেম্পারেচার কন্ট্রোল করতেছি, সার ইউজ করছি, এগুলো যখন তখন প্রোডাকশনটা কি হবে, প্রোডাকশনটা বেড়ে যাবে, বেড়ে যাবে না, বেশি হবে। এই যে বেশি হওয়ার পরিমাণটাকে কি করতেছে, ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা এক্সপ্লেইন করতে পারছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা কি করতে পারছে, এক্সপ্লেইন করতে পারছে। দ্যাটস ওয়াই ইকুয়েশন গুলো যে কজ এন্ড ইফেক্টটা কি এইভাবে আমরা এক্সপ্লেইন করতে পারি। এখানে কি যে এস্টিমেট দ্য স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট অফ ইরিগেশন লাইন ইউজ অফ লিস্ট স্কয়ার মেথড, অ্যাকচুয়ালি এইটা তোমরা একটু দেখে নিও, এটা অত বেশি তোমাদের জন্য প্রয়োজনীয় না। তারপরেও যদি মনে হয় যে কিভাবে এই মানগুলো আসে সেটা তোমরা দেখে নাও। অর্থাৎ বি ফর্মুলা, এই যে বি ইজ ইকুয়াল টু যে আমরা এইটা লিখলাম, এই যে বি ইজ ইকুয়াল টু যে এই জিনিসটা লিখলাম, এটা কিভাবে লিখলাম সেটা আমরা কি বলে বের করতে পারি। এই ইকুয়েশন এইভাবে আসলাম, অথবা এ ইজ ইকুয়াল টু যে আমরা এটা লিখি ফর্মুলা ইউজ করলাম, সেটা আমরা এইভাবে বের করতে পারি। এরপর আছে কি টেস্ট অফ হাইপোথিসিস, দ্যাট মিন্স এইটা জাস্ট একটা আমি তোমাকে দেখাই না, এর আগে আমি বলছি হাইপোথিসিস টেস্ট না বলে অনেকটা বোঝা যাবে না। এইটা তার হচ্ছে স্ট্যাটিস্টিকের মানটা, আর আমরা এই স্ট্যাটিস্টিকের মানটা কিভাবে বের করি সেখানে একটা एग्जांपल সাহায্যে দেখানো আছে, তোমরা एग्जांपलটা দেখে নিও এবং টোটাল প্রসিডিউরটা দেখানো আছে। যখন আমরা টেস্ট অফ হাইপোথিসিসে এই প্রবলেমগুলো করব তখন এটা আবার আমরা রিভিউ করব, ঠিক আছে? এইখানে একটা দেখো एग्जांपल আছে যে the following are the data based on average number of pillars and the corresponding yield for 10 samples, each consisting of 5 plants of turmeric crop. Which is the following are the data based on average number of pillars and the corresponding yield for 10 samples is consisting of 5 plants of turmeric crop. That is average number of pillars per sample 3.5. যখন yield কি বলে average number of pillars per sample যখন 3.5 তার yield হচ্ছে 2 কেজি, যখন 3.2 তার yield হচ্ছে 1.8 কেজি, 3.5 1.9 কেজি। এভাবে আমার 10টা কি দেওয়া আছে, ইনফরমেশন দেওয়া আছে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেওয়া আছে আর একটা ইন্ডিপেন্ডেন্ট। এখানে এভারেজ নাম্বার অফ pillars per sample এটা ইন্ডিপেন্ডেন্ট নাকি yield-টা ইন্ডিপেন্ডেন্ট? yield independent, yield-টা ইন্ডিপেন্ডেন্ট, yield dependent, yield-টা হচ্ছে ডিপেন্ডেন্ট, অর্থাৎ নাম্বার অফ পিলারের উপর ডিপেন্ড করে yield-এর পরিমাণটা আসতেছে। সো নাম্বার অফ পিলারটা হচ্ছে independent, yield-টা হচ্ছে dependent. So fit the linear regression equation of yield on number of pillars and test its regression coefficient. Also obtain the expected yield of turmeric given the average number of pillars 6. আমার টেস্টের অংশটুকু তুমি এখানে বাদ দাও, টেস্টের অংশটুকু আমি বলবো যে টেস্টের অংশটুকু বাদ দিয়ে তুমি চিন্তা করে এইটুকু যে টেস্টের অংশটুকু বাদ দিয়ে তুমি চিন্তা করো যে average number of
টিলার্স এস্টিমেট করতে বলছে, একটা ইরিগেশন লাইন ফিট করতে বলছে, আর ইল্ড নাম্বারটা যদি এভারেজ নাম্বার অর্থাৎ এক্স এর ভ্যালু যদি এটা হয় তাহলে ওয়াই কত হবে। অর্থাৎ এখানে ইকুয়েশন বের করতে যদি আমি না এভারেজ নাম্বার অফ টিলার্স কে এক্স দ্বারা ডিফাইন করি আর ইল্ড কে যদি ওয়াই দ্বারা ডিফাইন করি, তাহলে ইকুয়েশনটা আমাকে ফিট করতে বলছে কি যে y is equals to a plus b x, এটা বের করতে বলছে। তাহলে a এবং এই b মানটা আমরা কোথা থেকে পাবো? এই যে ডেটাগুলো দেওয়া আছে এই ডেটাগুলো থেকে a এবং b এর মানটা পাবো। তখন a এর মান b এর মান বের করার পরে একটা ইকুয়েশন তৈরি হবে। সেই ইকুয়েশনে x এর ভ্যালু যদি 6 বসাই তাহলে y এর ভ্যালু কত? দ্যাট ইজ কল্ড হচ্ছে যে এক্সপেক্টেড yield of karmic given the average number of pillars 6 আর ফিট দ্য রিগ্রেশন লিনিয়ার, অর্থাৎ আমাকে এই ইকুয়েশনটা কি করতে বলছে? ফিট করতে বলছে, অর্থাৎ a আর b এর মান বের করে। এখন এই কাজটা আমি কিভাবে করব? আমি যদি এই কাজটা করতে যাই তাহলে আমি একটা এক্সেলে ডেটাগুলো ইনপুট দিতে পারি। এখন আমি একটা এক্সেল ফাইল খুলি, তাহলে তোমাদের দেখতে পাচ্ছ এটা এক্সেল ফাইল। তোমরা কি এক্সেল ফাইল দেখতে পাচ্ছ? না স্যার। না স্যার। না স্যার। না স্যার। এক্সেল ফাইল দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না শেয়ার করো স্যার, শুধুমাত্র বোর্ড দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে ফার্স্ট থেকে বোর্ড দেখা যাচ্ছে স্যার, ফাইল দেখা যায় নাই। আচ্ছা দাঁড়াও, এবার এখনো দেখা যায় না স্যার। এবার দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা জি যাচ্ছে। স্যার। এখন দেখা যাচ্ছে না? আচ্ছা দাঁড়াও, এই যে এক্সেল আমার কি বলে একটা ভ্যারিয়েবল নাম আর একটা ভ্যারিয়েবল নাম হচ্ছে y, ঠিক আছে? y, তাহলে আমার যে প্রবলেমটা আমি দেখাচ্ছি তাতে এক্সেল ভ্যালু কি কি ছিল? আবার দেখো এক্সেল ভ্যালু কি কি ছিল? 3.5 3.2, তাহলে আমি এগুলো বসায় নেই। 3.5 3.2 গুলো আমি বসাই। 3.5 তারপরে 3.2 তারপরে আর কি কি আছে তোমাদের কাছে? কি 3.5 আবার 3.5 3.8 3.6 3.5 3.8 3.6 আর আর কি ভ্যালু আছে এখানে? আর ভ্যালু আছে হচ্ছে 3.7 2.8 4.2 3.7 2.8 4.2 4.5 4 হচ্ছে 4.5। এই যে 10 এখানে কয়টা অবজারভেশন দেখো? 10টা। সিমিলারলি আমরা এখানে y এর সেম 10টা ভ্যালু ওখান থেকে নিয়ে আসবো। y এর কি বলে? 2 1.8 1.9 2.1 2 1.8 1.9 2 1.8 1.9 তারপরে 2.1 2 2.3 2.1 2 2.3 তারপরে কি 1.7 1.7 2.5 2.6 3 1.756 3 1.7 2.5 2.6 আর হচ্ছে এই হচ্ছে 10টা ভেরিয়েবল। একটা ভেরিয়েবল কিসের থাকলো?
একটা ভেরিয়েবল থাকলে আমার হচ্ছে x এর আর একটা ভেরিয়েবল থাকলে আমার হচ্ছে y এর। তাহলে আমি আমার 2.2টা হয়েছে স্যার। থাক সমস্যা নাই, 2.2 থেকে একটা 5 করে দিলাম। আমার ভ্যালু তোমাকে বুঝতে হবে, মানগুলো এইভাবে নিতে হবে। এইটুকু তো বুঝতে পারছো যে মানগুলো আমার কিভাবে নিতে হবে। এখন আমরা জানি, আমরা কি জানি যে বি আমাদের ইকুয়েশন বের করতে হবে কি, ইকুয়েশন দেখো আমি আবারও বলছি, ইকুয়েশন আমাকে কি বের করতে হবে, y equal to a plus bx। ইকুয়েশনটা বের করতে হবে এরকম। আমি আবার তোমাকে হোয়াইট বোর্ডটাতে নিয়ে যাচ্ছি, ইকুয়েশনটা কিভাবে বের করতে হবে। এই যে কি বলে y equal to a plus bx। y is equal to a plus bx, y is equal to a plus bx। এখন b এর মানটা হবে কি, b এর মান বের করতে হবে কি, sum of x y minus sum of x into sum of y divided by n divided by sum of x square minus sum of x whole square divided by n। তাহলে আমার মান কি কি লিখবো, sum of x y, sum of x, sum of y, sum of x square আর sum of x। এখন এই মানগুলো আসলে আমি কিভাবে পাবো, এই মানগুলো পাওয়ার জন্য আমি যদি এক্সেল এর এই ফাইলটাতে যাই, তাহলে দেখো এখানে যদি আমি x কে যোগ করি, এখানে যদি আমি যোগ করি তাহলে কি হবে, sum of x পাবো। y এর যদি সবগুলো মান যোগ করি তাহলে কি পাবো, sum of y পাবো। এখন sum of x y কিভাবে পাবো, sum of x y পেতে গেলে আমাকে কি করতে হবে, এখানে আমি লিখলাম ধরো x y লিখলাম, লেখার পরে আমি কি হলো যে এখানে x y গুণ, তাহলে x y গুণ করতে হবে এইটা ইনটু এই y এর ভ্যালু। তাহলে আমার এটা দিলে কি গুণ হলো, তাহলে মানে কি 3.5 গুণ 2 হলো 3.5 কে 2 দ্বারা গুণ করলে কত হবে 7। এইভাবে আমি যদি এটা গুণ করি তাহলে এই প্রত্যেকটা পেয়ারে স্যার শুনতে পাচ্ছি না। স্যার এক্সেল ফাইলটা দেখা যাচ্ছে না স্যার। স্যার স্যার সাম অফ এক্স ওয়াইটা স্যার আরেকবার বললে ভালো হতো স্যার। স্যার এক্সেল ফাইলটা দেখা যাচ্ছে না। এক্সেল ফাইলটা দেখা যাচ্ছে না? না স্যার। না স্যার। আচ্ছা দেখছি দেখা যাচ্ছে না কেন। স্যার সাম অফ এক্স ওয়াইটা স্যার আরেকবার দেখাইলে স্যার ভালো হতো স্যার। দেখাবো একটু ওয়েট আমি দেখাবো। এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা এবার সাম অফ এক্স দেখো, আমি আবারও সাম অফ এক্স টা বলছি, এস কিউ এম সাম অফ, আমি যদি এইগুলো যোগ করি তাহলে শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে না স্যার? এখন যাচ্ছে। এই যে আমি যদি এই মানগুলো যোগ করি 3.5 প্লাস 3.2 প্লাস 3.5 3.8 এগুলো যোগ করলে 36.8, এইটা বলা হবে সাম অফ। সিমিলারলি আমি যদি এইটাকে এইভাবে এদিকে কাট করি তাহলে এই 21.9 দ্যাট ইজ হচ্ছে সাম অফ y, আবার 82.26 দ্যাট ইজ হচ্ছে সাম অফ xy। এখন আমার ওখানে যে ফর্মুলাটা ছিল ঠিক আছে, b is equal to sum of xy minus sum of x into sum of y। স্যার কথা শোনা যাচ্ছে না ঠিকভাবে। কি বলে এত জোরে বলার পরে কথা শোনা যাচ্ছে না? না স্যার। না স্যার শোনা যাচ্ছে না। হ্যালো শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি স্যার, বলেন। এখন শুনতে পাচ্ছ আবার কথা শোনা যাচ্ছে? ঠিক আছে আমি আবারও বলছি যে x এর মানগুলো যখন আমি যোগ করছি সেটা পাবো হচ্ছে স্যার কথা বলার সময় মাইক্রোফোনটা মনে হয় সরে যায় স্যার, তখন শোনা যায় না। sum of xy যখন x হচ্ছে এই সবগুলো মান যোগ করলে এই পাবো sum of x, এই y এর সবগুলো মান স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। তোমাদের সবগুলো মিউট করো তাহলে একটু শুনতে পারবা। তারপরে এক্স ওয়াই এর সবগুলো মান যোগ করলে পাবো সাম অফ এক্স ওয়াই। এইবার আমাকে আরেকটা এখানে টার্ম বের করতে হবে, সাম অফ এক্স স্কয়ার এর মান বের করব। এখানে সাম অফ এক্স স্কয়ার এর মান বের করব। সাম অফ এক্স স্কয়ার দ্যাট মিন্স হচ্ছে এই যে এক্স স্কয়ার। তাহলে এক্স স্কয়ার কিভাবে পাবো, এক্স স্কয়ার পাবো হচ্ছে এই যে এক্স এর মানকে যদি আমি স্কয়ার করি, এক্স এর মানকে কি করি যদি স্কয়ার করি তাহলে এক্স স্কয়ার এর মান পাবো। এইভাবে এক্স এর সবগুলো মান আমি বের করলে এক্স এর
এক্স স্কয়ারের মান দেখো এই 4 কে স্কয়ার করলে 16 হয়, তারপরে 4.2 কে স্কয়ার করলে 17.64 হয়, তারপরে 4.5 কে স্কয়ার করলে 20 হয়। এখন এইটাকে যদি আবার আমি কি বলি এটার মধ্যে ড্রাগ করি তাহলে এইটার যোগফলটা পাবো। তাহলে আমার এখানে দেখো বি মান আমরা জানি বি ইজ ইকুয়াল টু সাম অফ এক্স ওয়াই মাইনাস সাম অফ এক্স into sum of x into sum of y divided by n divided by sum of x square minus sum of x whole square divided by n। তার মানে এই যে sum of x sum of x square sum of xy sum of y এই চারটা মান জানলেই আমি কি করতে পারি b এর মানটা ক্যালকুলেট করতে পারি। এই চারটা মান আমার এখানে পাওয়া গেছে। এখন b টা ক্যালকুলেট করতে গেলে আমি দেখো b ইকুয়েশনটা ভালো করে খেয়াল করো। b is equals to আমরা কি জানি বলছি কি sum of xy, sum of xy মানে কি এই ভ্যালুটা, এটা তো sum of xy, তারপরে মাইনাস আমরা কি করব sum of x, এটা হচ্ছে sum of x এর মান, ইনটু চিহ্ন দিলাম, তারপরে sum of y দিলাম, এবার ব্র্যাকেট ক্লোজ করে ডিভাইডেড বাই কি বলছি n, ডিভাইডেড বাই n বলতে এখানে কতগুলো অবজারভেশন আছে 1 2 10টা অবজারভেশন আছে, তো 10 দ্বারা ভাগ করলাম, এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে এইবার আমার আবার নিচে ডিভাইডেড দিলাম, দেওয়ার পরে আমি আবার কি করলাম ভাগ করব কি এবার সাম অফ x স্কয়ার অর্থাৎ দিস মাইনাস কি বলে সাম অফ x হোল স্কয়ার, এইটা স্কয়ার করব, ডিভাইডেড বাই n, n মানে 10। এখন যদি আমি কি করে ব্র্যাকেট গুলো ক্লোজ করে দেই তাহলে দেখো আমার কি হবে বি মান, দ্যাট ইজ কল্ড বি মান পেয়ে গেলাম। এটা হচ্ছে বি মান কত 0.78। সিমিলারলি ওয়াই এর মান বের করতে হবে, এর মানটা আমরা কিভাবে পাবো, আমরা জানি a is equal to y bar minus bx bar, y bar minus bx, তাহলে y bar কি, y bar বলতে এই সাম অফ x কে যদি আমি n দ্বারা ভাগ করি তাহলে y bar পাবো, দ্যাট মিন্স সাম অফ y divided by 10, that is called হচ্ছে y bar minus কি বলবো b into এটা হচ্ছে b into x bar, তাহলে x বারটা কোনটা আবার x বারটা হচ্ছে sum of x divided by যদি আমি 10 দ্বারা ভাগ করি যেহেতু 10টা অবজারভেশন তাহলে আমি দ্যাট ইজ দা কি হবে y বার। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ালো, ইকুয়েশনটা যদি আমি এখন যাই ইকুয়েশনটা হবে আমার কি এই যে a এর মান হবে মাইনাস, তাহলে y ইজ ইকুয়াল টু আমি কি লিখবো যে y ইজ ইকুয়াল টু মাইনাস আমার এর মান কত আসলো -68 -0.68 -0.68 -0.68 প্লাস এর মান আসছে কত b এর মান আসছে কত 0.78 plus 0.78x, that is the fitted regression equation, that is the fitted regression equation। বুঝে গেছে fitted regression equationটা কোনটা, যে y এই যে a এবং b এর মান বসানোর পরে y এর মান কত পাইলাম -0.68 আর b এর মান পেলাম কত +78, দিস ইজ দা রিগ্রেশন। এখন এখানে কোশ্চেন যেটা বলেছিল এই যে এই জায়গায় যে কোশ্চেনটা ছিল কি also obtain the expected yield of turmeric given that an average number of pillars is 6, অর্থাৎ x এর ভ্যালু যদি আমি 6 বসাই তাহলে y এর ভ্যালুটা কত হবে, তাহলে এই ইকুয়েশন এই যে আমি ইকুয়েশন এখানে বের করেছি আমি যে এখানে ইকুয়েশনটা দেখাইছি এই ইকুয়েশনের এই x এর জায়গায় যদি আমি কি বসাই গুণ করে 6 দেই, x এর ভ্যালু জায়গায় x is equal to 6 বসাই তাহলে y এর কি অবশ্যই একটা ভ্যালু হবে, সেটাই আমার এভারেজ ইল্ডের পরিমাণটা বের হবে, অর্থাৎ এভারেজ নাম্বার অফ পিলার যদি 6 হয়
তাহলে এভারেজ ইল্ডটা কত হবে সেটা আমরা এই ইকুয়েশনের সাহায্যে বের করতে পারি। এইটাকেই বলা হচ্ছে প্রিডিকশন বা এস্টিমেশন, বা তুমি বলতে পারো যে কিভাবে রিগ্রেশন ইকুয়েশন ইউজ করে সেই ইউজে বলে। এইগুলো আমরা কি করব ফাইনালি প্র্যাকটিক্যালি এই প্রবলেমগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো সবাই আশা করি বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থেকে কোশ্চেন করতে পারো, কারো কোথাও যদি প্রবলেম হয়। স্যার এক্সামে স্যার কিভাবে আসবে স্যার কোশ্চেন? থিওরিতে এক্সামে যে কোশ্চেনগুলো আসবে, যেমন ধরো রিগ্রেশন অ্যানালাইসিস কাকে, হোয়াট ইজ দ্য রিগ্রেশন অ্যানালাইসিস, বা রাইট ডাউন দ্য প্রপার্টিজ অফ রিগ্রেশন অ্যানালাইসিস, ডিফাইন দ্য রিগ্রেশন ইকুয়েশন, write down the uses of regression equation, regression analysis, বা এটা হতে পারে write down the assumption of regression coefficient, regression analysis। এরকম এই যে পয়েন্টগুলো বললাম, এগুলোই সব ছোট ছোট আকারে কোশ্চেন আকারে আসতে পারে, এর চেয়ে অন্য কোনো ভাবে আসবে না। আর প্র্যাকটিক্যালি কি হতে পারে, যে আমি একটা এক্সাম্পল দিয়ে রাখলাম, এক্সাম্পল দ্য ফিট দ্য রিগ্রেশন ইকুয়েশন এন্ড অলসো প্রেডিক্ট দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল given that the independent variable। যেমন এখানে প্রেডিক্ট করতে বলছে কি এভারেজ নাম্বার অফ ইল্ড, আর কি গিভেন ভেরিয়েবল কি দেওয়া আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এভারেজ নাম্বার অফ ইল্ড দেওয়া আছে 6। এরকম প্রবলেমের এগেইনস্টে মানে যেভাবে एग्जांपल দেওয়া তার উপর বেসিস করে প্রবলেমগুলো ইকুয়েশনগুলো সলভ করতে হবে। আর কোনো কোশ্চেন? না স্যার। অন্য কারো কোনো কোশ্চেন কোথাও আছে, সমস্যা হলে বুঝতে বলতে পারো। রিগ্রেশন আর কোরিলেশনের মধ্যে মেইন পার্থক্যটা কোথায়? রিগ্রেশন আর কোরিলেশনের মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে দুইটাই, আমি আগে ভালো করে শুনবা, দুইটাই কিন্তু দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে নিয়ে কাজ করে। কোরিলেশনের কাজ হচ্ছে ওই দুইটা ভেরিয়েবলের মধ্যে সম্পর্কটুকু কেমন আছে। যেমন আমি আবারও বলছি যে প্রোডাকশনের সাথে অবশ্যই রিলেটেড কার সাথে, ইরিগেশন গুলো। দ্যাট মিন্স তুমি হতে পারে জমিতে কি রকম পানি দিলা, সার কতটুকু ইউজ করলা, কম বেশি ইউজ করছো না বেশি ইউজ করতে, প্রোডাকশন কিন্তু তার উপর কি করবে, ডিপেন্ড করবে। বেশি ইউজ করলেও প্রোডাকশন ফল করবে, আবার কম ইউজ করলে প্রোডাকশন কি হবে, কমে যাবে। তো একটা নির্দিষ্ট পরিমাণ প্রোডাকশন তোমাকে কি করতে হবে, ইউজ করতে হবে। তার মানে প্রোডাকশন কি বলে সার কত, কি বলে সার কতটুকু করলা, ইরিগেশনের প্রসেসটা কেমন হলো, তার উপর ডিপেন্ড করে প্রোডাকশনটা আসতেছে। তো এখানে দুইটা ভেরিয়েবল হচ্ছে, একটা ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। এখন এই যে প্রোডাকশনের সাথে সারের ইউজের সম্পর্কটা কেমন, সরলরৈখিক সম্পর্ক অর্থাৎ পজিটিভ সম্পর্ক নাকি নেগেটিভ সম্পর্ক। যদি পজিটিভ সম্পর্ক হয় তাহলে সেটা যেভাবে আমরা মেজার করি সেই প্রসেসটাকে বলছে কোরিলেশন অ্যানালাইসিস। আর সার কতটুকু প্রোডাকশনের উপরে ইফেক্ট ফেলতেছে, সার ইউজ করলে প্রোডাকশনটা কেমন ফলাফল দিচ্ছে, কতটুকু ইফেক্ট করছে, এইটুকু জাস্টিফিকেশন করে হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। তো বেসিক্যালি দুইটার মধ্যে একটা মেজার করছে স্ট্রেংথ অর্থাৎ লিনিয়ার স্ট্রেংথটা কেমন, আরেকটা মেজার করছে কতটুকু ইফেক্ট ফেলছে, কজ আর ইফেক্টটা কতটুকু, সেই দুইটা। এখন মেজার অফ স্ট্রেংথ নির্ণয় করা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস, আর কজটা নির্ণয় করে ইফেক্টটা নির্ণয় করা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। ক্লিয়ার? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন? না স্যার। যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে কি বলে ক্লাস এখানেই বন্ধ করে দিতে পারি নাকি? স্যার নেক্সট দিন কি পড়াবেন স্যার? নেক্সট দিন আমরা আবার জানাবো কি পড়াবো, সেটা গুগলের ক্লাসরুমে আমি টপিক দিয়ে দেব এবং সেখানে শীট সহ দিয়ে দেবো, তারপরে সেটা নিয়ে আলোচনা হবে। হ্যাঁ ঠিক আছে স্যার। আশা করি সবাই ভালো থাকবে। জি স্যার, আপনিও ভালো থাকেন। জি স্যার, আপনিও ভালো থাকেন। স্যার স্যার আরেকটা প্রশ্ন স্যার। স্যার এই যে কোরিলেশনে আগে ক্লাসের স্যার, যে কোরিলেশন এফিসিয়েন্টটা -1 থেকে +1 এর মধ্যে বিদ্যমান, স্যার এটা যদি ব্যাখ্যা করব কিভাবে স্যার? যেমন ধরো তোমার আর এর মান, কোরিলেশন কোএফিসিয়েন্টের মান, আর এই ক্লাসটার ভিডিওটা আপলোড দিয়ে দিয়েন স্যার। এগুলো নিয়ে টেনশন করতে হবে না। আগেরটা ভিডিও পেয়েছো? জি স্যার। তাহলে জি স্যার পেয়েছি। এটাও পেয়ে যাবে, জি স্যার। টেনশন করতে হবে না। স্যার আগেরটাতে স্যার কিছু কিছু পেজেস স্যার বোঝা যাচ্ছিল না স্যার। কি রকম? মানে
কারণটা বুঝতে জানতে পারি কি রকম প্রোগ্রাম গুলো হচ্ছিল। মাহাদি বল কি সমস্যা তোর, বল স্যারকে বল। মাহাদি বলো। মানে প্রবলেমটা কি রকম হচ্ছিল একটু যদি বলতে। স্যার আমার কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলে, কোশ্চেনটা আমি জানতে চাচ্ছি। স্যার কোএফিসিয়েন্টের যে প্রপার্টিজ গুলো পড়াইলেন স্যার, ওখানে দ্বিতীয় এবং তৃতীয় প্রপার্টিজ এগুলো বুঝি নাই স্যার। জি স্যার, কোএফিসিয়েন্টের প্রপার্টিজ। কোএফিসিয়েন্টের প্রপার্টিজ, দ্যাট মিন্স এটা দেখা যাচ্ছে? না স্যার, না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। এটা দেখা যাচ্ছে এখন? জি স্যার, জি স্যার। আচ্ছা, এখানে কোনটা বোঝা যাচ্ছে না বলো একটু? স্যার থার্ড এবং ফোর্থ নাম্বারটা। থার্ড এবং ফোর্থ নাম্বার, ইফ ওয়ান অফ দ্য রিগ্রেশন কোএফিসিয়েন্ট ইজ গ্রেটার দ্যান ইউনিটি, অর্থাৎ এখানে রিগ্রেশন কোএফিসিয়েন্ট দুই ভাবে আসতে পারে। একটা দেখা হচ্ছে কি বলছে যে বিটা ওয়াইএক্স, আর একটা হচ্ছে বিটা বিএক্সওয়াই। এখন বিটা ওয়াইএক্স মানে কি? এটা y is equal to a plus bx যখন হবে তখন বলবো হচ্ছে b of xy, রিগ্রেশন কোএফিসিয়েন্টটা b of xy। আবার x is equals to a plus by যখন বলবো তখন এই b হবে হচ্ছে এইটার মান। কারণ এটা আবারও বলছি y on x, y on x, y টা কার উপর নির্ভরশীল? x এর উপর নির্ভরশীল। তাহলে y is the dependent, x is the independent। আবার পরেরটা কি হচ্ছে x on y, x on y, তার মানে কি x টা কার উপর নির্ভরশীল? y এর উপর নির্ভরশীল। So x is the dependent, y is the independent। সো দুইটা ইকুয়েশনটা যদি এরকম হয় তখন এই কোএফিসিয়েন্টের মানগুলো এরকম হয়। এখন বলছে এই কোএফিসিয়েন্ট একটা যদি ইকুয়েশনটা এরকম থাকে তাহলে একটা কোএফিসিয়েন্টের যে মানটা পাবো সেই মানটা যদি একের চেয়ে বেশি হয় তাহলে অবশ্যই এই কোএফিসিয়েন্টের মানটা কি হবে? একের থেকে কম হবে। জি স্যার, কম হবে। ঠিক আছে। আবার আরেকটা দ্বিতীয় থার্ড নাম্বার ফোর্থ নাম্বারটা বলছে কি এই দুইটার যোগফলকে যদি আমি কি করি, এই যে যোগ করলাম না bxy প্লাস byx, অর্থাৎ একটার মান অবশ্যই 1 এর থেকে বড় আর একটার মান অবশ্যই 1 এর থেকে ছোট, এই দুটো যোগ করে যদি দুই দ্বারা ভাগ করি সেটা কার সমান হতে পারে? আমরা যে ওই একই প্রবলেমে যদি কোরিলেশন কোএফিসিয়েন্টের মান বের করি সেটা সমান হতে পারে বা সেটার থেকে বড় হতে পারে। সমান থেকে বড় হতে পারে। এই শর্ত, এটাই একটা শর্ত, কন্ডিশন। আর এখানে আরেকটা কন্ডিশন আছে, দেখো দুই নাম্বারটা আরেকবার। দুই নাম্বার কন্ডিশনটা বলেছি, যদি তোমরা কি করো যে ওই দুইটা মান যদি গুণ করো, অর্থাৎ একটা 1 এর থেকে বড় আর একটা 1 এর থেকে ছোট, এই দুইটা মান যদি গুণ করো, গুণ করার পরে যদি রুট করো, গুণ করার পরে কি করো? রুট করো, তাহলে সেটা কার সমান হবে? ওই প্রবলেমটা যদি কোরিলেশন কোএফিসিয়েন্টের মান বের করো তার সমান হয়ে যাবে। অর্থাৎ কোরিলেশন কোএফিসিয়েন্টের মান বের করতে চাইলে যদি তোমার এই দুইটা মান জানা থাকে তাহলে ইজিলি তুমি এই ফর্মুলার সাহায্যে কোরিলেশন কোএফিসিয়েন্টের মান। জি স্যার, জি স্যার, জি স্যার। এজন্য বলা আছে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ দা জিওমেট্রিক মিন অফ দা রিগ্রেশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে? এনি মোর কোশ্চেন? জি স্যার। স্যার y is equal to bx and y is equal to beta x এর মধ্যে পার্থক্যটা কি? y is equal to bx আর y is equal to beta x। বিটা হচ্ছে স্যাম্পল কোরিলেশন কোএফিসিয়েন্ট, রিগ্রেশন কোএফিসিয়েন্ট, আর বিটাটা হচ্ছে পপুলেশন রিগ্রেশন কোএফিসিয়েন্ট। জাস্ট কিছু না, আমরা এর আগে একটা কথা বলছি, স্যাম্পলের মিন x বার, পপুলেশনের মিন y মিউ, মনে আছে? জি স্যার। সিমিলারলি বি যখন ইউজ করব তখন স্যাম্পল, অর্থাৎ যে স্যাম্পল নিয়ে আমি স্যাম্পল ডাটা নিয়ে যদি আমি রিগ্রেশন ইকুয়েশন তৈরি করি তাহলে সেখানে বি ইউজ করব, আর যদি আমি পপুলেশনের ডাটা নিয়ে ইউজ করি তাহলে সেখানে আমি বিটা ইউজ করব। যেমন আরেকটা ওখানে আরেকটা ইকুয়েশন টপিক আছে, একটা আছে এ আর একটা আছে আলফা। এ যখন তখন হচ্ছে স্যাম্পল, আর আলফা যখন তখন হচ্ছে পপুলেশন। দুটার মিনিং কিন্তু একই, আলফাও কিন্তু ইন্টারসেপ্ট, এও হচ্ছে ইন্টারসেপ্ট। ঠিক আছে? আবার বিটাও হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট মানে স্লোপ, বিও হচ্ছে রিগ্রেশন কোএফিসিয়েন্ট বা স্লোপ। মনে থাকবে?
একটা পপুলেশনের জন্য আর একটা হচ্ছে স্যাম্পলের জন্য। আর কোনো কোশ্চেন? নো স্যার। খালি বলতেছেন না স্যার, আর অন্যরা কেউ নাই নাকি? স্যার স্যাম্পল আর পপুলেশনের মাঝে সম্পর্কটা যদি স্যার একবার জানাইতেন। স্যাম্পল আর পপুলেশনের মধ্যে সম্পর্ক আসলে ওইভাবে নাই। বিষয়টা হচ্ছে তোমাদের ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কত আছে? 125 জন স্টুডেন্ট আছে তোমাদের সেকশনে। 125 জন ধরে নিলাম আমি, ঠিক আছে? 125 জন যদি তোমাদের কি বলে গ্রুপের স্টুডেন্ট সংখ্যা হয়, এই স্টুডেন্ট প্রত্যেকের যদি আমি হাইট নির্ণয় করি, হাইট নিয়ে যে এভারেজ হাইট বের করি, এটা হবে হচ্ছে পপুলেশনের এভারেজ। আর ওখান থেকে ওই 125 জনের মধ্যে থেকে আমি কি স্টুডেন্ট সিলেক্ট করলাম? ধরুন আমি 30 জন স্টুডেন্ট সিলেক্ট করলাম, আমি 30 জন স্টুডেন্টের মধ্যে থেকে সিলেক্ট করলাম। এই 30 জন হবে স্যাম্পল। এই 30 জনের মধ্যে ওই 30 জনের হাইট নিয়ে যদি আমি এভারেজ হাইট বের করি, সেটা হবে হচ্ছে স্যাম্পল হাইট, স্যাম্পল এভারেজ। ক্লিয়ার? জি স্যার।